এই কি করছেন আদিত্যবাবু? আমাকে আমাকে মারছেন কেন? আদিত্য নারায়ণের মুখে ফুটে উঠেছে একটা পৈশাচিক হাসি। তিনি বললেন, নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলার পিডিয়া বাংলার আরও একটি গল্পে। আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি গল্প, শয়তানের চামড়া। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। সোমনাথ বাড়িটার সামনে এসে দাঁড়ালো। শীতের দুপুরের নরম রোদ মেঘে দাঁড়িয়ে আছে জীর্ণ প্রসাদোপম দোতলা বাড়িটা। তবে সম্প্রতি বাড়িটার একটা অংশ মেরামত করা হয়েছে বোঝা যাচ্ছে। সাদা রঙের পোচও পড়েছে সেখানে। তবে বাড়ির চারপাশের বাগানটা আগাছায় পরিপূর্ণ। কিছুটা তফাতে একটা ডানা ভাঙা পরি আন্ত মুখে দাঁড়িয়ে আছে বাড়িটার অতীত গৌরবের সাক্ষী হয়ে। আর কেউ কোথাও নেই। ঘড়ি দেখল সোমনাথ, 12টা বাজে। দূরে সবুজ পাহাড়ের মাথায় ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার মতো মেঘ। অনেকটা পথ কলকাতা থেকে পেরিয়ে এসেছে সোমনাথ। সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা নিউ জলপাইগুড়ি, তারপর জিপে 4 ঘন্টারও বেশি সময় লেগেছে ডুয়ার্সের এই জায়গায় আসতে। মোরাম বিছানো রাস্তাটা সোজা গিয়ে থেমেছে বাড়িটার সদর দরজাতে। সোমনাথ পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। দরজার গায়ে একটা কলিং বেলের সুইচ। দেখেই বোঝা যাচ্ছে সেটাও নতুন বসানো হয়েছে। মুহূর্তখানেক দাঁড়িয়ে থাকার পর সোমনাথ আঙুল ছোঁয়ালো সুইচে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভিতরের কোনো এক জায়গা থেকে আদিত্য নারায়ণের ভরাট গলা ভেসে এলো। দরজা খোলা আছে, প্যাসেজ দিয়ে সোজা চলে আসুন। দরজা খুলে ভিতরে ঢুকলো সোমনাথ। কিছুটা এগিয়েই একটা ঘর, তার দরজা খোলা। একটু ইতস্তত করে ঘরের ভিতরে পা রাখতেই চমকে গেল সোমনাথ। হল ঘরের মধ্যে বিরাট ঘরটাতে একটা মাত্র জানলা খোলা। আধো অন্ধকার খেলা করছে ঘরের মধ্যে। আর সেই ঘরে একোণ ও কোণ থেকে সোমনাথের দিকে তাকিয়ে আছে জোড়া জোড়া জলজলে চোখ, অস্পষ্ট সব অবয়ব। ঘরের ঠিক মাঝখানে কয়েকটা সোফা রাখা, তারই একটাতে সোমনাথ গিয়ে বসল। তার ঠিক উল্টো দিকের সোফায় পাশ থেকে আরও এক জোড়া জলজলে চোখ তাকিয়ে আছে তার দিকে, যেন সে এখনই ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটু অস্বস্তি হলো সোমনাথের। সে ঘরের চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করল। চোখগুলো আগন্তুকের দিকে তাকিয়ে আছে। ঘরে ঢুকলেন আদিত্য নারায়ণ। সোমনাথ উঠে দাঁড়াতেই তিনি তাকে ইশারায় বসতে বলে দুটো বড় জানলা খুলে দিয়ে মুখোমুখি একটা সোফায় বসলেন। জানলা খুলতেই আলোতে ভরে উঠল ঘরটা। স্পষ্ট হয়ে উঠল সেই অস্পষ্ট অবয়বগুলো। সারা ঘর জুড়ে দাঁড়িয়ে আছে নানা ধরনের প্রাণী। বিরাট সিংওয়ালা হরিণ, ভাল্লুক, হায়না, নেকড়ে, চিতা, আরও নানা রকমের চেনা অচেনা পশু পাখি। ঘরের এক কোণে একটা হাতির বাচ্চাও দেখতে পেল সে। সুর উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাণীগুলোকে হঠাৎ দেখলে যে কোনো লোক তাদের জীবন্ত ভাববে। এমনই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্টাফ করা প্রাণীগুলো। বিস্মৃত সোমনাথ কিছুক্ষণ ঘর দেখার পর তাকালো আদিত্য নারায়ণের দিকে। আদিত্য নারায়ণ তাকিয়ে আছেন তার দিকে। বেশ লম্বা, শক্তপোক্ত, ফর্সা চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, ডান গালে একটা আঁচিল, ঠোঁটের কোণে আবছা হাসি জেগে আছে। তার ডান হাতটা রাখা আছে সোফার গায়ে দাঁড়ানো একটা বিরাট বাঘের মাথার উপর, যার চোখ দুটো একটু আগেই অস্বস্তিতে ফেলেছিল সোমনাথকে।
হয়তো এই বাঘটাই তিনি সোমনাথকে দেবেন কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। আদিত্যনারায়ণ প্রথম মুখ খুললেন, আপনার এখানে আসতে কোনো অসুবিধে হয়নি তো? সোমনাথ জবাব দিল, না হয়নি, নদী, পাহাড়, চা বাগান, জঙ্গল আসার পথে দেখছিলাম, এ জায়গাটা খুব সুন্দর। আদিত্যনারায়ণ মৃদু হাসলেন, তারপর বললেন, সুন্দর জায়গা, আপনার ইচ্ছে হলে কয়েকদিন এখানে থেকে যেতে পারেন। একসময় আরও সুন্দর ছিল এ জায়গা, এখন তো বন কেটে প্রায় সাফ করে ফেলেছে লোকজন। কিশোর বয়সে আমি এই বাড়ির ঠিক পিছনেই একটা নেকড়ে মেরেছিলাম। প্রায় রাতেই বাঘের ডাক শোনা যেত বাড়ির ভিতরে বসে। তার কথা শুনে সোমনাথ জানতে চাইল, এ ঘরের প্রাণীগুলো কি আশেপাশের জঙ্গল থেকেই শিকার করা? আপনি এসব শিকার করেছেন? আদিত্যনারায়ণ জবাব দিলেন, হ্যাঁ, আমারই শিকার করা, তবে ঘরের কোণে রাখা ওই হায়নাটা ছাড়া কোনো কিছুই এ দেশের নয়। এ বাঘটাও নেপালের। এ দেশে তো শিকার নিষিদ্ধ। 16 বছর বয়সে আমি জার্মানি চলে যাই, সংসার পাতিনি, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি শিকারের নেশায়। জার্মানিতে এই ট্যাক্সিডার্মি বিদ্যাটা শিখি আমি। বলা ভালো, তার উপকরণ সংগ্রহের জন্যই বিভিন্ন প্রাণী শিকার করতে হয়েছে আমাকে। দেশে ফেরার সময় আমার সারা জীবনের কাজগুলো সঙ্গে করে এনেছি। আরও বহু জিনিস বাক্সবন্দি করে পড়ে আছে, সব কিছু সাজিয়ে উঠতে পারিনি। এরপর একটু থেমে তিনি বললেন, বাঘ তো নিতে এসেছেন, ট্যাক্সিডার্মি ব্যাপারটা কাকে বলে তো নিশ্চয়ই আপনি জানেন। সোমনাথ বলল, এই যে মৃত প্রাণীর চামড়া দিয়ে অবিকল আসল প্রাণী বানিয়েছেন, এই বিদ্যাকেই ট্যাক্সিডার্মি বলে, তাই না? আদিত্যনারায়ণ যেন একটু খুশি হয়ে বললেন, হ্যাঁ, এখন ট্যাক্সিডার্মি বলতে এটাই বোঝায়, তবে এটা অনেক কিছু নিয়ে একটা বড় ব্যাপার। ট্যাক্সিডার্মি শব্দটা গ্রিক ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক মানে হলো চামড়া প্রস্তুত বা সংরক্ষণ করা। স্টাফ, মাউন্টেড ইত্যাদি নানা শব্দ ব্যবহার করা হয় ব্যাপারটা বোঝাতে। চামড়া সংরক্ষণ তো বহু প্রাচীন ব্যাপার, কিন্তু সভ্য পৃথিবীতে একে প্রথম শিল্পের রূপ দিয়ে একে জনপ্রিয় করে তোলেন জন হ্যানকক নামে এক পাখি শিকারী ভদ্রলোক। 1851 খ্রিস্টাব্দে তিনি তার শিকার করা পাখিগুলোকে অবিকল জীবন্ত রূপে হাজির করেন লন্ডনের এক প্রদর্শনীতে। তা দেখে হইচই পড়ে যায় লন্ডনে। এরপরেই আর্টের রূপ নেয় ট্যাক্সিডার্মি। ইউরোপ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই আর্ট। তবে এই কাজের আর্টিস্টকে চামড়া সংরক্ষণ ছাড়াও আরও নানা বিষয় জানতে হয়, যেমন পশু পাখিদের অঙ্গ সংস্থানগত ব্যাপার স্যাপার, স্কাল্পচার, পেন্টিং, এমনকি ছুতোর মিস্ত্রির কাজও পর্যন্ত। সোমনাথ বাঘটার দিকে তাকিয়ে জানতে চাইল, চামড়া সংরক্ষণ করার ব্যাপার তো বুঝলাম, কিন্তু এই প্রাণীটার দেহের ভিতরের অংশ অর্থাৎ মাংস ইত্যাদি সংরক্ষণ কিভাবে করেন? ওটাই কি ট্যাক্সিডার্মির আসল কৌশল? ভদ্রলোক তার কথা শুনে এবার স্পষ্টই হেসে ফেলে বললেন, এ ব্যাপারে সাধারণত প্রাণীর স্কাল আর পায়ের হাড় শুধু ব্যবহার করা হয়। আসল চামড়ার নিচে থাকে একটা পুতুল। আগে সে পুতুল বানানো হতো মাটি বা কাঠ দিয়ে, কিন্তু ওসব ব্যবহারে জিনিসগুলো ভারী হতো, তাই আধুনিক ট্যাক্সিডার্মিস্টরা ওসবের বদলে এখন ব্যবহার করেন ফাইবার, গ্লাস উল বা স্টিলের তার। ওসব দিয়ে প্রাণীর অবয়ব বানিয়ে তার উপর চামড়া বসানো হয়। প্রাণীর চোখ, দাঁত, নখ, ঠোঁট ও সবই কৃত্রিম হয়। ওই বাঘটাকে একটা বাচ্চা ছেলেও অনায়াসে মাটি থেকে উপড়ে তুলতে পারে। ওই পুতুল বানাবার উপরেই কিন্তু নির্ভর করে প্রাণীটা কতটা জীবন্ত হবে। তার কথা শোনার পর সোমনাথ ঘরের চারপাশে আরও একবার তাকিয়ে নিয়ে বলল, এ ঘরের প্রাণীগুলো অবিকল জীবন্ত প্রাণীর মতো। আমার তো দেখে বেশ অস্বস্তি হচ্ছিল এই ঘরে ঢুকে। তিনি বললেন, আরও এক ধরনের ট্যাক্সিডার্মি আছে, সে শিল্প আরও বেশি নিখুঁতভাবে করতে হয় প্রাণীটাকে জীবন্ত করে তোলার জন্য। সে ট্যাক্সিডার্মির নাম রোগ ট্যাক্সিডার্মি।
রোগ ট্যাক্সিডার্মি ব্যাপারটা বুঝতে না পেরে সোমনাথ তাকিয়ে রইল তার দিকে। তিনি বললেন, হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি, তার কিছু নমুনা আছে আমার কাছে। আপনি চাইলে এখন আপনি দেখতে পারেন সেগুলো। ওই জিনিসগুলো যে ঘরে রাখা আছে তার পাশের ঘরেই আপনার রাতে থাকার ব্যবস্থা হয়েছে। অবশ্য আগে আপনি বিশ্রামও করে নিতে পারেন। এই বলে সোফা ছেড়ে তিনি উঠে দাঁড়ালেন। সোমনাথের একটু ক্লান্ত লাগলেও সে কৌতূহল হয়ে বলল, আমার অসুবিধা হবে না, আগে সে জিনিসগুলো দেখি, তারপর না হয় বিশ্রাম নেব। সোমনাথকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে তিনি এবার চললেন অন্য ঘরের দিকে। নিস্তব্ধ বাড়ি, অন্য কোনো লোকজনের সারা শব্দ নেই। যেতে যেতে সোমনাথ তাকে জিজ্ঞেস করল, এত বড় বাড়ি কে কে থাকেন এখানে? আদিত্যনারায়ণ জবাব দিলেন, আমি একাই থাকি। বেশ কয়েকটা ঘর পেরিয়ে তারা অন্য একটা ঘরে ঢুকল। সে ঘরে ঢুকতেই চামড়া, রজন ইত্যাদি জিনিসের পাঁচমিশালি একটা উগ্র গন্ধ এসে লাগলো সোমনাথের নাকে। ঘরে পা রাখতে রাখতেই আদিত্যনারায়ণ বললেন, এ ঘরটা আমার কাজের ঘর বা স্টুডিও বলতে পারেন। সে ঘরে ঢুকেই দরজার এক পাশে একটা বিরাট বড় ফ্রিজ বা রেফ্রিজারেটর রাখা আছে। আর এর পরেই ঘরের ভেতরটা দেখে সত্যিই চমকে গেল সোমনাথ। এসব কি প্রাণী? এসব প্রাণী আবার হয় নাকি? কিংভূত কিমাকার সব জীব। যেমন তার সামনেই মাটিতে বসে আছে একটা অদ্ভুত প্রাণী, তার দেহটা সিংহ আর মাথাটা ঈগল পাখির। কিছু দূরে দাঁড়িয়ে আছে আর একটা প্রাণী, তার দেহটা শিম্পাঞ্জির, মুন্ডু বাঘের। এমনই সব অদ্ভুত অনেক প্রাণী ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে। বিস্মৃত সোমনাথের উদ্দেশ্যে আদিত্যনারায়ণ বললেন, এগুলো হলো রোগ ট্যাক্সিডার্মির নমুনা। এই ট্যাক্সিডার্মির মাধ্যমে বিভিন্ন প্রাণীর চামড়া নিয়ে কল্পিত প্রাণী বা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী তৈরি করা হয়। ধর্মীয় বা অন্যান্য কিছু কারণে অনেকে আবার এ কাজ অনৈতিক, অবাঞ্ছিত বলে মনে করেন, তাই একে বলা হয় রোগ ট্যাক্সিডার্মি। 1778 খ্রিস্টাব্দে যখন প্ল্যাটিপাস বা হংসচঞ্চু আবিষ্কার করে তার ছবি লন্ডনে পাঠানো হলো, তখন প্রাথমিক অবস্থায় সবাই ভেবেছিলেন যে রোগ ট্যাক্সিডার্মির সাহায্য নিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা হয়েছে। বিস্মৃত সোমনাথ ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা। কত অদ্ভুত বিচিত্র সব প্রাণী, এমনকি পক্ষীরাজ ঘোড়ার বাচ্চা, ড্রাগন ইত্যাদি রূপকথার প্রাণীও আছে। হঠাৎ দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি মূর্তি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সোমনাথ। ফাইবার গ্লাসের প্রমাণ সাইজের একটা মানুষের মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। অসম্পূর্ণ মূর্তি, তার গায়ে চামড়া বসানোর কাজ সম্ভবত শুরু হয়েছে। দুটো হাতে কুনুই পর্যন্ত চামড়া বসানো হয়েছে, শুধু আঙুল থেকে কুনোই। জিনিসটা দেখে সোমনাথ চমকে উঠে প্রশ্ন করল, এ কি মানুষের চামড়া নাকি? আদিত্যনারায়ণ হেসে বললেন, আদি যুগের আধুনিক মানুষ হোমোস্যাপিয়েন্স বানিয়েছি, মানুষের চামড়া নয়। মানুষের চামড়া পাবই বা কোথায়? তাছাড়া স্টাফ করার পক্ষে রোমস বা একটু মোটা চামড়া উপযুক্ত। মানুষের চামড়া এত পাতলা, তার ট্যান করা খুব কঠিন। আঁশহীন মাছের পাতলা চামড়া আমি ব্যবহার করেছি ওটা বানানোর জন্য, ঠিক যেমন সাপের চামড়ার উপর রং চাপিয়ে আমি ড্রাগন মূর্তিটা বানিয়েছি। সোমনাথের অস্বস্তি হলো তার কথা শুনে। এরপর আরও কিছুক্ষণ ধরে সে ঘরের বিভিন্ন মূর্তিগুলো সোমনাথ দেখার পর আদিত্যবাবু তাকে বললেন, এবার চলুন, অনেকটা পথ এসেছেন, এবার বিশ্রাম নেবেন। আপনাকে যে বাগটা দেব বলেছি সেটা একটা প্যাকিং বাক্সের মধ্যে অন্য ঘরে রাখা আছে, পরে সেটা দেখাবো আপনাকে।
সোমনাথ আচ্ছা বলে এগুলো দরজার দিকে। ঘরের বাইরে বেরোবার আগে সে মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে দরজার কাছে রাখা ডালা বন্ধ রেফ্রিজারেটরের দিকে তাকিয়ে বলল, এত বড় ফ্রিজ আপনার কি কাজে লাগে? ঘর ছেড়ে বেরোতে বেরোতে তিনি জানালেন, আসলে কোনো প্রাণীর ছাল ছাড়াবার আগে তাকে ফ্রিজের মধ্যে রেখে তার দেহটা আরও কঠিন বা শক্ত করে নেওয়া হয়। তাতে মাংসর উপর থেকে ছাল ছাড়ানো সহজ হয়। বিশেষত যেসব প্রাণীর চামড়া রোমহীন ও পাতলা তাদের ক্ষেত্রে ব্যাপারটা হয়। আদিত্যবাবু এরপর তাকে নিয়ে ঢুকলেন পাশের একটা ঘরে। বেশ বড় ছিমছাম একটা ঘর, খাট আলমারি সবই আছে ঘরটাতে। দেওয়ালে ঝুলছে শিং সহ বিরাট বড় একটা হরিণের মাথা। একটা টেবিলের উপর সম্ভবত খাবার ঢাকা আছে। ঘরে লাগোয়া একটা স্নানঘর। আদিত্যবাবু বললেন, স্নান ছেড়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিন, বিকেলে বাড়ির বাগানে ঘুরে বেড়াতে পারেন। রাতের আগে আপনার সঙ্গে আর আমার দেখা হবে না, একটু বাইরে যাব আমি। সোমনাথ তার উদ্দেশ্যে বলল, বাঘটা নিয়ে যাওয়ার জন্য এগ্রিমেন্ট পেপার আর টাকা পয়সা সঙ্গে এনেছি, সেই ব্যাপারগুলো। তাকে কথা শেষ করতে না দিয়ে আদিত্যবাবু বললেন, ওসব কাজ রাতে হবে, এখন আপনি আগে স্নান সেরে বিশ্রাম নিন, আমি আসছি। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আদিত্য নারায়ণ। তিনি বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে চটপট স্নানের জন্য বাইরের পোশাক ছেড়ে তৈরি হয়ে নিল সোমনাথ। স্নান ঘরে ঢুকতেই অদ্ভুত সুন্দর একটা গন্ধ নাকে এলো সোমনাথের। ঘরে দুটো বালতিতে জল রাখা আছে স্নানের জন্য। সোমনাথ বুঝতে পারল ওই সুন্দর গন্ধটা আসছে বালতিতে রাখা জলের থেকেই। সোমনাথ ছা পোষা যুবক, সে শুনেছে যে পয়সাওয়ালা লোকেরা অনেকে নাকি গোলাপ জল মিশিয়ে স্নান করেন। আদিত্যনারায়ণ ধনী মানুষ, বালতির জলে সম্ভবত সেরকম কোনো সুগন্ধি মেশানো আছে তা অনুমান করে নিল সোমনাথ। স্নান ছেড়ে ঘরে ঢুকে খাওয়ার সেরে বিছানায় শুয়ে পড়ল সে। এতটা পথ আসতে বেশ ধকল গেছে শরীরের উপর। বিছানায় শুতেই ঘুম নেমে এলো সোমনাথের চোখে। তার যখন ঘুম ভাঙল তখন বিকেল। বিছানাতে উঠে বসতেই একটা সুন্দর গন্ধ এসে লাগলো তার নাকে। কিছুক্ষণের মধ্যেই সোমনাথ বুঝতে পারল গন্ধটা আসছে তার শরীর থেকে, স্নানের জলে মেশানো সেই সুগন্ধির গন্ধ। চুপচাপ ঘরে বসে থেকে কোনো লাভ নেই। খাট ছেড়ে উঠে বাড়ির বাইরে বাগানটাতে ঘুরে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সোমনাথ। বাড়ির পিছনে দূরে পাহাড়ের মাথায় সূর্য ঢলতে শুরু করেছে। নিস্তব্ধ বাড়িটা আগাছা ঘেরা বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। বিরাট বড় বাড়ি। আদিত্যবাবু অবশ্য মিউজিয়ামে সোমনাথের সঙ্গে প্রথম সাক্ষাতে জানিয়েছিলেন যে পূর্বপুরুষেরা নাকি একসময় এই তল্লাটে বেশ কিছু চা বাগানের মালিক ছিলেন, অর্থাৎ বংশানুক্রমিকভাবেই তারা পয়সাওয়ালা লোক। বাগানে কোথাও কোনো লোকজন নেই, মাঝে মাঝে শুধু কোথা থেকে যেন কোনো পাখির কিচকিচ আওয়াজ শোনা যাচ্ছে। বাগানটায় ঘুরে বেড়াতে শুরু করলো সোমনাথ, কিন্তু এক সময় তার মনে হলো বাগানের ঝোপঝাড়ে সাপখোপ থাকতে পারে। সূর্য ডুবতে চলেছে, বাগানে বেশি হাঁটা চলা ঠিক নয়, তার চেয়ে বরং শুকনো ফোয়ারার কড়িটার গায়ে যে বেদিটা আছে সেখানে বসা ভালো। বাগানে আর না ঘোরাঘুরি করে সোমনাথ গিয়ে সেখানে শ্বেত পাথরের বেদির উপর বসল। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের মাথায় লাল আবির ছড়িয়ে সূর্য ডুবতে শুরু করল। সোমনাথের মাথার উপর ট্যাঁ ট্যাঁ শব্দ করে ঘরে ফেরার জন্য সবুজ পাহাড়ের দিকে উড়ে চলল টিয়া পাখির ঝাঁক। অপূর্ব সুন্দর এই দৃশ্য।
তন্ময়ভাবে সে দৃশ্য দেখছিল সোমনাথ। হঠাৎ তার কানে এলো কে যেন বলল, দাদা কি আদিত্যবাবুর বাড়ি এসেছেন? গলাটা কানে যেতেই সোমনাথ পিছন ফিরে দেখল তার কিছুটা তফাতে বৃত্তাকার বেদির উপর একজন প্রৌঢ় ভদ্রলোক অবাধ মস্তক শাল জড়িয়ে বসে পরিটার আড়াল থেকে উৎসুকভাবে তাকিয়ে আছে সোমনাথের দিকে। প্রশ্নকর্তা ওই লোকটাই। সোমনাথ স্মিথ হেসে জবাব দিল, হ্যাঁ, আদিত্যবাবুর কাছে এসেছি। আপনার পরিচয়টা? লোকটা জবাব দিল, আমিও এ বাড়িতেই থাকি। দুঃখিত, আমি আগে আপনাকে খেয়াল করিনি। এরপর সে জিজ্ঞাসা করল, আপনি কি আদিত্যবাবুর কোনো আত্মীয় হন? কোথা থেকে এসেছেন? সোমনাথ জবাব দিল, না, আত্মীয় নই। আমি কলকাতা থেকে আদিত্যবাবুর কাছে একটা কাজে এসেছি। আমার নাম সোমনাথ পাত্র। তা দাদার পরিচয় কি? লোকটার প্রশ্ন শুনে মৃদু হেসে সে বলল, আমার নাম অনিমেষ। আমি আদিত্যবাবুর কাছে কাজ শিখতে এসেছি বাইরে থেকে। ট্যাক্সিডার্মির কাজ। সোমনাথের প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে সে বলল, হ্যাঁ, সেই কাজ। আপনিও কি ট্যাক্সিডার্মি শিখতে এসেছেন নাকি? আদিত্যবাবুর সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে? আপত্তি না থাকলে বলবেন। সোমনাথ বলল, আমি ট্যাক্সিডার্মি সংক্রান্ত একটা ব্যাপারে এলেও কাজ শিখতে আসিনি। আসলে আমার একটা সারপ্লাসের ফার্ম আছে। বিশেষত সিনেমার সেট সাজানোর জন্য নানা রকমের জিনিস সাপ্লাই করি সিনেমার প্রোডাকশন ম্যানেজারদের। সম্প্রতি একটা সিনেমার সেটের জন্য একটা স্পাফ করা বাঘের প্রয়োজন। কোনো এক পুরনো জমিদার বাড়ির দৃশ্যের ছবি তোলার জন্য সেটা কাজে লাগবে। অর্ডারটা আমি পেয়েছি, কিন্তু মুশকিল হলো এই জিনিস তো আর সব জায়গাতে পাওয়া যায় না। অনেক খোঁজ করে যখন জিনিসটা পেলাম না, তখন একজন জাদুঘর যাওয়ার পরামর্শ দিল। গেলাম সেখানে, কিন্তু কর্তৃপক্ষ আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে শুটিংয়ের কাজের জন্য সরকারি জিনিস কোনোভাবেই দেওয়া যাবে না। ব্যর্থ মনোরথে জাদুঘরের স্টাফ রুমে একটা বাঘের সামনে দাঁড়িয়ে যখন ভাবছি কি করব, ঠিক তখন একজনের গলা শুনলাম, আপনার কি এরকম একটা বাঘের সত্যি প্রয়োজন? তাকিয়ে দেখি এক ভদ্রলোক আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, আপনি কি করে জানলেন? আপনি কি জাদুঘরের লোক? তিনি জবাব দিলেন, না, জাদুঘরের লোক নই। আপনি যখন তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখন তার কিছুটা আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছি। আমি একজন ট্যাক্সিডার্মিস্ট, অর্থাৎ এসব প্রাণীটানি বানাই। আমার নাম আদিত্যনারায়ণ চৌধুরী। ব্যাস, আমার পরিচয় হয়ে গেল তার সঙ্গে। তারপর আমি তাকে আমার সমস্যা খুলে বলাতে তিনি সাগ্রহে আমাকে একটা বাঘ ভাড়া দেবেন বললেন, আর সেই বাঘটা নিতেই কলকাতা থেকে এসেছি আমি। এক টানা কথাগুলো বলে থামল সোমনাথ। অনিমেষ বলল, এবার বুঝলাম ব্যাপারটা। প্রথম দিককার একটা মানুষ, অর্থাৎ আদিকালের হোমো স্যাপিয়েন্সের একটা মূর্তি বানাচ্ছেন আদিত্যবাবু জাদুঘরের জন্য। সে কারণে কিছুদিন ধরে জাদুঘরে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলতে যাচ্ছেন। এটা এক ধরনের রোগ ট্যাক্সিডার্মি, প্রাচীন মানুষকে ফিরিয়ে আনা। সোমনাথ বলল, আদিত্যবাবুর কাছে হোমো স্যাপিয়েন্সের ব্যাপারটা শুনলাম, মূর্তিটাও দেখলাম। চামড়া লাগানো শুরু হয়েছে, কুনোই পর্যন্ত লাগানো হয়েছে। আমি তো মানুষের চামড়া ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। আদিত্যবাবুই জানালেন যে ওটা নাকি মাছের চামড়া। লোকটা এবার উঠে দাঁড়িয়ে একটু হেসে বলল, মাছের চামড়া। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। এবার যাই, তবে যাবার আগে আপনাকে একটা অনুরোধ করছি। আমাদের এই সাক্ষাতের ব্যাপারটা আদিত্যবাবুর কাছে গোপন রাখলেই আমাদের পক্ষে ভালো হয়। লোকটার এই অদ্ভুত কথা শুনে সোমনাথ বিস্মিতভাবে বলল, সে না হয় রাখবো, কিন্তু কেন বলুন তো? আমরা তো কোনো গোপন আলোচনা করিনি বা আদিত্যবাবু সম্পর্কে কোনো বাজে মন্তব্য করিনি। তবে সে বলল, তা করিনি, তবে সাক্ষাতের ব্যাপারটা গোপন রাখতে বললাম অন্য কারণে।
আমি আদিত্যবাবুর কাছে ট্যাক্সিডার্মি শিখছি নিতান্তই একটা শখের জন্য, কিন্তু সরকারি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো জায়গাতে ট্যাক্সিডার্মি শেখানো বেআইনি কাজ। সরকার মিউজিয়ামের কর্মী বা বন দপ্তরের কর্মীদেরই একমাত্র এই শিক্ষা দেয়। চোরা শিকারীরা যাতে বন্যপ্রাণী হত্যা করে তার চামড়া এসব কাজে ব্যবহার না করতে পারে, সেজন্য এই সরকারি নীতি গ্রহণ করা হয়েছে। আমি আদিত্যবাবুর কাছে যখন ট্যাক্সিডার্মি শেখার ইচ্ছা প্রকাশ করি, তখন তিনি আমাকে দুটো শর্ত দেন। প্রথমত, ব্যাপারটা আমি গোপন রাখব, আর দ্বিতীয়ত, আমি বাইরের লোকের সঙ্গে কোনো কথা বলবো না। কথা বলার লোক পাই না তো হঠাৎই আপনার সঙ্গে কথা বলে ফেললাম, আর সত্যটাও বলে ফেললাম। উনি জানলে রেগে যাবেন, তাই ব্যাপারটা গোপন রাখতে অনুরোধ করছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সোমনাথ জবাব দিল, আমারও ভালো লাগলো কথা বলে। লোকটা এরপর সোমনাথের থেকে বিদায় নেওয়ার জন্য এগোতে গিয়েও হঠাৎই থমকে দাঁড়ালো। বাতাসে জোরে জোরে শ্বাস টেনে সোমনাথের দিকে এগিয়ে এসে তাকে একটু অবাক করে দিয়ে বলল, মিষ্টি গন্ধটা কি আপনার গা থেকে আসছে? সোমনাথ বলল, হ্যাঁ, আমার গা থেকেই। স্নানের জলে কি একটা সুগন্ধি যেন মেশানো ছিল। তবে জবাব শুনে লোকটা একটু বিস্মিতভাবে তাকিয়ে রইল সোমনাথের মুখের দিকে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে সোমনাথের কেমন যেন অস্বস্তি বোধ হলো। সে বলল, আপনি কি আর কিছু বলবেন আমাকে? ঠিক এই সময় একটা গাড়ির শব্দ শোনা গেল। শব্দ শুনেই দুজনে তাকালো সেদিকে। একটা জিপ ঢুকছে। আদিত্যনারায়ণ বাড়ি ফিরছেন। অনিমেষ নামের লোকটা সম্ভবত সোমনাথের কথার উত্তরে একবার শুধু উচ্চারণ করলো একটা শব্দ, শোক ট্যাক্সিডার্মি। তারপর নিমেষে মিলিয়ে গেল অন্যদিকে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলেন আদিত্যবাবু। সেই লোকটাও চলে গেছে। আর এরপরেই হঠাৎ ছুপ করে অন্ধকার নামতে শুরু করল। সোমনাথ আবার বাড়ির ভিতরে ঢুকে পড়ল। কোনো কাজ নেই সোমনাথের। ঘরে ফিরে যে আদিত্যনারায়ণের প্রতীক্ষায় বসে রইল, সারা সন্ধে দেখা মিলল না তার। ধীরে ধীরে রাত নামতে শুরু করল। বাইরে যে ঠান্ডা নামছে তা ঘরের ভিতরে বসেই অনুভব করতে পারল সোমনাথ। সারা বাড়িতে কোনো শব্দ নেই। কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে সারা বাড়ি জুড়ে। সময় যেন থেমে আছে এ বাড়ির ভিতর, কিন্তু ঘড়ির কাঁটা নিজের নিয়মেই এগিয়ে চলেছে। রাত তখন প্রায় 9টা বাজে। অধৈর্য হয়ে উঠল সোমনাথ। সে ভাবতে লাগলো ঘর ছেড়ে বেরিয়ে আদিত্যবাবুর খোঁজ নেবে কিনা। ঠিক এমন সময় ঘরে ঢুকলেন আদিত্যবাবু। তিনি সোমনাথকে বললেন, প্যাকিং বক্স থেকে আপনার ওই বাগটা বার করে আনতে দেরি হয়ে গেল। সোমনাথ বলল, আমি অনেকক্ষণ ধরেই আপনার জন্য অপেক্ষা করছি। কাগজপত্র সই সাবুত করতে হবে, তারপর কাল ভোরেই বাড়ি ছেড়ে বেরোতে হবে। বেশ রাত হলো। আদিত্যবাবু বললেন, চলুন তবে, আমার ওই কাজের ঘরটায় যাই। কাগজপত্রও সেখানে নিয়ে চলুন। বাগটা ওখানেই আছে। দেখুন আগে জিনিসটা আপনার পছন্দ হয় কি না। সোমনাথ বলল, তাই চলুন। সোমনাথকে নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে চৌকাঠের সামনে একবার থমকে দাঁড়ালেন আদিত্যবাবু। পিছন ফিরে সোমনাথকে জিজ্ঞেস করলেন, এখানে আসার ব্যাপারে আপনি কাউকে জানাননি তো? ব্যাপারটা আমি আপনাকে গোপন রাখতে বলেছিলাম, কারণ এইসব মূল্যবান জিনিস কেউ কাউকে দেয় না। মিউজিয়ামে আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছিল, তাই বলে জিনিসটা আপনাকে দিচ্ছি। খবরটা জানাজানি হলে অন্যরা আবার এসে এসব চেয়ে বিরক্ত করবে। সোমনাথ উত্তর দিল, না না, আপনার এখানে আসার খবর আমি কাউকে জানাইনি, আপনি নিশ্চিন্তে থাকুন। সোমনাথের কথায় হাসি ফুটে উঠল আদিত্যনারায়ণের ঠোঁটে। আদিত্যনারায়ণ
সোমনাথকে নিয়ে হাজির হলেন সেই রোগ ট্যাক্সিডার্মির ঘরে। উজ্জ্বল আলো জ্বলছে ঘরে, একটা চাপা গো গো শব্দ হচ্ছে ঘরটাতে। রেফ্রিজারেটরটা মনে হয় চালু করা আছে। বিরাট বড় একটা কাঠের বাক্স এনে রাখা হয়েছে ঘরের এক কোণে দেওয়ালের গায়ে। দরজার পাশ থেকে পেরেক তোলা শাবলের মতো একটা লোহার দণ্ড তুলে নিয়ে আদিত্যবাবু সোমনাথকে নিয়ে এগোলেন সেই প্যাকিং বক্সের দিকে। শাবলের ফলা দিয়ে চাপ দিয়ে কাঠের প্যাকিং বাক্সের চারপাশে ডালা খুলে ফেলা হলো। বাক্সের ভিতর দাঁড়িয়ে আছে বিরাট বড় একটা বাঘ, অপূর্ব সুন্দর দেখতে। তার হলুদ কালো ডোরা কাটা চামড়া ঝিলিক দিচ্ছে বিজলি বাতির আলোতে। সামনের ডান পায়ের থাবা তুলে সোমনাথের দিকে ঘাড় ফিরিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিটি। দেখে কে বলবে যে প্রাণীটা জীবন্ত নয়? আদিত্যবাবু সোমনাথের পিছনে সরে দাঁড়িয়ে বললেন, এটা ট্যাক্সিডার্মির অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন। ভালো করে দেখুন, এটা জার্মানিতে একটা কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ উইনার হয়েছিল। সোমনাথ তন্ময় হয়ে দেখতে লাগলো প্রাণীটার মূর্তি। কৃত্রিম কাঁচের চোখ প্রাণীটার, বড় বড় গোল চোখ। সেই চোখ দেখতে দেখতে হঠাৎ একটা অদ্ভুত প্রতিচ্ছবি ফুটে উঠল সে চোখে। সোমনাথের পিছনে দাঁড়িয়ে আদিত্যবাবু লোহার শাবলটা যেন তুলে ধরেছেন সোমনাথের মাথার উপর। সামনের দেওয়ালের গায়েও ফুটে উঠেছে একই ছায়াছবি। চমকে উঠে পিছনে ফিরতে গেল সোমনাথ। সেই সময় সোমনাথের উপর নেমে এলো আদিত্য নারায়ণের শাবল। সোমনাথ নড়ে যাওয়াতে শাবলটা তার মাথায় না পড়ে কাঁধের উপর পড়ল। প্রচণ্ড আঘাতে কিছুটা তফাতে মেঝেতে ছিটকে পড়ে আতঙ্কিত সোমনাথ চিৎকার করে উঠল, এ কি করছেন? এই কি করছেন আদিত্যবাবু? আমাকে আমাকে মারছেন কেন? আদিত্য নারায়ণের মুখে ফুটে উঠেছে একটা পৈশাচিক হাসি। তিনি বললেন, কারণ এখন তো আর বাঘ শিকার করা যায় না, তাই মানুষ শিকার করব। সোমনাথ বলে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন কি? আদিত্যবাবু বললেন, না, আমি পাগল হইনি। রোগ ট্যাক্সিডার্মির কাছে ওই হোমো স্যাপিয়েন্সের মূর্তিটা বানাবার জন্য আপনার চামড়াটা যে দরকার সোমনাথ বাবু। মানুষের চামড়া না হলে সেটা আসল মানুষের মতো কি করে দেখাবো? এই বলে অট্টহাস্য করে তার দিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। উঠে দাঁড়াবার শক্তি নেই সোমনাথের। প্রচণ্ড আতঙ্কে না না বলে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল সোমনাথ। শাবল উঁচিয়ে সোমনাথের দিকে এগিয়ে আসছে সাক্ষাৎ শয়তানের চামড়া গায়ে দেওয়া আদিত্য নারায়ণ। এবার শেষ আঘাত নেমে আসবে সোমনাথের উপর। ঠিক এই সময় প্রচণ্ড শব্দ করে কেঁপে উঠে রেফ্রিজারেটরটা হঠাৎ থেমে গেল। চোখ খুলে সোমনাথ দেখতে পেল থমকে দাঁড়িয়ে পড়েছেন আদিত্য নারায়ণ। তার দৃষ্টি রেফ্রিজারেটরের দিকে নিবন্ধ। চোখে যেন একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। আর রেফ্রিজারেটরটার ডালা খুলে তার ভিতর থেকে বেরিয়ে আসছে একটা লোক। আরে, এ যে বিকেলে দেখা সেই বাগানের লোকটা। ঠান্ডা বাক্স থেকে নেমে মেঝের উপর দাঁড়ালো সে। তারপর আদিত্য নারায়ণের উদ্দেশ্যে হেসে বলে উঠল, রোগ ট্যাক্সিডার্মির জন্য হোমো স্যাপিয়েন্স বানাতে আর কটা মানুষ খুন করবে অনিমেষ? আদিত্য নারায়ণের মুখের হাসি কিন্তু শুকিয়ে গেছে। সোমনাথ দেখল আদিত্য নারায়ণের মুখটা সাদা কাগজের মতো লাগছে। তার শাবল ধরা হাতটা ধীরে ধীরে ঝুলে পড়ছে নিচের দিকে। আগন্তুক এরপর আদিত্যবাবুর উদ্দেশ্যে বলল, ও কাজ তোমার দ্বারা হবে না অনিমেষ। মানুষের চামড়া তৈরি অত সহজ নয়। অনেকে রোগ ট্যাক্সিডার্মিকে বলে শয়তানের কাজ। তোমার মতো শয়তানের চামড়াই ওই কাজের জন্য উপযুক্ত। এসো অনিমেষ,
তোমার শয়তানের চামড়াটা দাও আমাকে। এই বলে লোকটা 2 হাত বাড়িয়ে এগোতে লাগলো অনিমেষ অথবা আদিত্য নারায়ণের দিকে। সোমনাথ স্পষ্ট দেখতে পেল সে লোকটার হাত দুটো কনুই পর্যন্ত টকটকে লাল, যেন কেউ লোকটার কনুই পর্যন্ত চামড়া ছাড়িয়ে নিয়েছে। এগিয়ে যাচ্ছে লোকটা। সেই আদিত্য নারায়ণ কিন্তু শাবল নিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করল না, বরং তার শাবলটা হাত থেকে খসে পড়ল মাটিতে। আর তারপর আদিত্য নারায়ণ পরিচয় দেওয়া লোকটা তীব্র আতঙ্কে আর্তনাদ করে পালাবার জন্য ছুটল দরজার দিকে, কিন্তু বাইরে যাওয়া তার আর হলো না। একটা প্রাণী মূর্তিতে হোঁচট খেয়ে সে ছিটকে পড়ল মেঝেতে রাখা তীক্ষ্ণ একটা হরিণের শিংয়ের উপর। শিংটা এফোড় ওফোড় করে দিল তার বুক। ছটফট করে নিস্তব্ধ হয়ে গেল লোকটার দেহ। বিকেলের সেই লোকটা সেই দৃশ্যর দিকে তাকিয়ে বলল, ওর চামড়াটা শয়তানের চামড়া, রোগ ট্যাক্সিডার্মির ক্ষেত্রে একদম উপযুক্ত। তারপর সে সোমনাথের দিকে তাকিয়ে বলল, আপনি বেঁচে গেছেন, কিন্তু এখনই আপনাকে বেরিয়ে পড়তে হবে এ বাড়ি থেকে। রাত 10টায় কলকাতার একটা বাস আছে, চলুন, সেটা আপনাকে ধরিয়ে দেব। সোমনাথের মাটি থেকে ওঠার শক্তি ছিল না, কাঁধে প্রচণ্ড আঘাত। লোকটাই তাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। ওহ, কি ঠান্ডা সেই চামড়া ওঠা তার হাতের স্পর্শ। সেই অভিশপ্ত ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে জিপে উঠে বসলো দুজন। চলতে শুরু করলো জিপ। চালাচ্ছে সেই লোকটা, তার পিছনে বসে বিস্মৃত আতঙ্কিত সোমনাথ। যেতে যেতে একসময় মুখ খুলল লোকটা। সে বলল, যাকে আপনি আদিত্য নারায়ণ বলে ভেবেছিলেন সে আদিত্য নারায়ণ নয়, আদিত্য নারায়ণের সহকারী অনিমেষ। সম্পত্তির লোভে আদিত্য নারায়ণকে খুন করে সে নিজে আদিত্য নারায়ণ হয়ে বসেছিল। আজ বিকেলে আপনার গায়ে গন্ধটা পেয়ে আমি বুঝে যাই কি হতে চলেছে। ওটা একটা জৈব রসায়নের গন্ধ। চামড়ায় যার প্রলেপ থাকলে চামড়া ছাড়িয়ে নিতে সুবিধা হয়। অনেক সময় ট্যাক্সিডার্মি করতে আনা জীবন্ত প্রাণীর দেহে আগেই ওই জিনিস দিয়ে ধোয়ানো হয়। আসল আদিত্য নারায়ণের চামড়া দিয়েই সে কাজটা করছিল, কিন্তু প্রথম দিন কাজ শেষ হয়ে যাওয়ার পর রেফ্রিজারেটরের ভিতর থেকে উধাও হয়ে যায় আদিত্য নারায়ণের দেহ। তাই নতুন চামড়ার দরকার ছিল ওর। সেজন্যই সে ফাঁদ পেতে আপনাকে টেনে আনে। তবে হোমোস্যাপিয়েন্সের মূর্তিটা ঠিক পেয়ে যাবে জাদুঘরের কর্তৃপক্ষ। এই বলে যেন একটু হাসল লোকটা। মাথার ভিতরটা কেমন যেন গুলিয়ে গেল সোমনাথের। কি বলবে বুঝতে পারছে না। লোকটা এরপর বলল, আজকের রাতের কথাটা বাইরের পৃথিবীর কাছে গোপন রাখবেন, তবে বেশি ভয় পাবেন না। এই ঘটনার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে সে আমি, কিন্তু অনিমেষের মৃত্যুর জন্য আপনাকে ধরার ক্ষমতা আজ আর কোনো পুলিশ বা আদালতের নেই। এরপর আর কথা না করে গাড়ি চালাতে লাগলো লোকটা। বাস রাস্তা এসে গেল এক সময়। গাড়ি থেকে নামলো তারা। দূরে দুটো আলোর বিন্দু দেখা যাচ্ছে। কলকাতায় যাওয়ার বাস আসছে। সোমনাথকে লোকটা বলল, আমি এবার চলি, ভালো থাকবেন। সোমনাথ তাকে জড়ানো গলায় জিজ্ঞেস করলো, আপনি কে? একটা আবছা হাসি ফুটে উঠল লোকটার ঠোঁটের কোণে। সে জবাব দিল, আমি যে আদিত্য নারায়ণ, ট্যাক্সিডার্মিস্ট। এই কথা বলে হতভম্ব সোমনাথের চোখের সামনে থেকে গাড়ি নিয়ে রাতের কুয়াশার আড়ালে হারিয়ে গেলেন ট্যাক্সিডার্মিস্ট আসল আদিত্য নারায়ণ। বাসের হর্ন শুনে সোমনাথ বুঝতে পারল বাস এসে পড়েছে। কাঁধের হাড়ে একটা ফ্র্যাকচার হয়েছিল সোমনাথের। হপ্তাখানেক সময় লাগলো তার সেরে উঠতে। তারপর সে আবার একদিন হাজির হয়েছিল জাদুঘরে। সোমনাথের পরিচিত একজন একটা সরকারি সুপারিশপত্র জোগাড় করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষকে দেওয়ার জন্য। সম্ভবত বাগডা এবার পেয়ে যাবে সে। জাদুঘরের সেই ঘরটাতে ঢুকল সোমনাথ।
বেশ কিছু নতুন প্রাণী ইত্যাদির মূর্তি কদিন হলো এসেছে। একটা কাঁচের বাক্সে রাখা হয়েছে একটা হোমো স্যাপিয়েন্সের মূর্তি। আগ্রহ নিয়ে সোমনাথ দাঁড়িয়ে সেই মূর্তির সামনে, ঠিক যেন একটা আসল মানুষ, আধুনিক আদি মানুষ। তবে তার মুখটা কিছুটা যেন বড় বাঁদরের মতো। হঠাৎ যেন মুখে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল সোমনাথ। সেই মানুষটার ডান গালে জেগে আছে বেশ বড় একটা আঁচিল। হোমো স্যাপিয়েন্সের গালেও কি আঁচিল থাকতো? ব্যাপারটা ঠিক জানা নেই সোমনাথের। সোমনাথের পিছনে জাদুঘরের একজন কর্মী এসে দাঁড়ালেন। সোমনাথের উদ্দেশ্যে সে বলল, আদিত্যনারায়ণ বলে একজন ট্যাক্সিডার্মিস্ট জিনিসটা তৈরি করে পাঠিয়েছেন। কি নিখুঁত কাজ, চামড়াটা একদম আসল মনে হচ্ছে। মুহূর্তের জন্য সোমনাথের চোখে ভেসে উঠল একটা আঁচিলওয়ালা মানুষের মুখ। সে বলে উঠল, রোগ ট্যাক্সিডার্মি। লোকটা হেসে বলল, হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি বলে একে। আপনি ব্যাপারটা জানেন দেখছি। এবার কিউরেটর সাহেবের ঘরে চলুন, তিনি ট্যাক্সিডার্মি করা বাঘটা আপনাকে দিতে ডাকছেন। শেষ হলো আজকের কাহিনী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা কাহিনী শয়তানের চামড়া। আশা করছি তোমাদের সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এই ধরনের গল্প আরও ভবিষ্যতে পেতে। আর যদি আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে হয় তাহলে স্ক্রিনে দেখাচ্ছে এবং আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবে।